গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হ্যারিয়েট বিচার স্টোয়ের লেখা আঙ্কল টমস কেবিন। আজ ৯ম পর্ব। টম বারান্দায় বসে রইল। সায়াহ্নের অন্ধকার সরিয়ে ফুটফুটে জ্যোৎস্না উঠেছে। ফোয়ারার কৃত্রিম উৎসধারার দিকে তাকিয়ে সে জলের মৃদু কলতান শুনতে লাগল। শুনতে শুনতেই টম ভাবতে লাগল নিজের বাড়ির কথা। শিগগিরই সে যে একজন স্বাধীন মানুষ হবে এবং স্বেচ্ছায় নিজের ঘরে ফিরে যেতে পারবে তার কথা। কিভাবে নিজে পরিশ্রম করে স্ত্রী আর ছেলে মেয়েদের কিনে নেবে তাও সে কল্পনা করল। আনন্দের সঙ্গে অনুভব করল নিজের সবল পেশিগুলো, যা দিয়ে সে স্ত্রী আর ছেলে মেয়েদের স্বাধীনতা কিনে নিতে পারবে। একসময় সে তার মহৎ হৃদয় তরুণ মনিবের কথাও ভাবতে লাগল। শেষে তার ভাবনার সবটুকু অধিকার করে নিল মূর্তিময়ী ইভা। তার কেন যেন মনে হল দেবদূতের মতো উজ্জ্বল মুখ, সোনালি চুল নিয়ে ইভা এখন ফোয়ারার জলধারার ওপার থেকে তার দিকে তাকিয়ে আছে। ইভার কথা ভাবতে ভাবতেই একসময় তন্দ্রা নামল তার চোখের পাতায়, আর স্বপ্নে সে দেখল ফুলো সাজে ইভা ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে। মুখখানা আশ্চর্য উজ্জ্বল, দু চোখে স্বর্গীয় দীপ্তি এবং মাথার চারপাশ ঘিরে স্বর্ণীল বর্ণচ্ছটা। টম কাছে এগিয়ে যেতেই ও অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই সে অস্পষ্ট শুনতে পেল অনেকগুলো পায়ের শব্দ আর মিলিত কণ্ঠস্বর। ধড়ফড়িয়ে জেগে উঠতেই সে দেখতে পেল কতগুলো লোক চাদরে ঢাকা একটা দেহকে বয়ে নিয়ে আসছে। মুখের ওপর লণ্ঠনের আলো পড়তেই টম স্তম্ভিত বিস্ময়ে আর্তনাদ করে উঠল। তার সেই বুক ফাটা হাহাকার ধ্বনি প্রতিধ্বনিত হয়ে উঠল সারা বাড়িতে। ওফেলিয়া যেখানে বসে উল বুনছিল, বৈঠকখানার সেই খোলা দরজার দিকে লোকগুলো দেহটাকে বয়ে নিয়ে গেল। উদ্দেশ্যবিহীনভাবে ঘুরতে ঘুরতে অগাস্টিন সেন্ট ক্লেয়ার একটা ক্যাফেতে ঢুকেছিলেন সান্ধ্য পত্রিকাটা পড়ার জন্যে। তিনি যখন পড়ছিলেন তখন হঠাৎ দুই ভদ্রলোকের মধ্যে মারামারি বাধে। দুজনেই তখন সম্পূর্ণ মাতাল। সেন্ট ক্লেয়ার এবং আরও কয়েকজন ভদ্রলোক তাঁদের ছাড়িয়ে দিতে যান। একজনের হাত থেকে ধারালো ছোরাটা কেড়ে নিয়ে যাবার সময় লোকটা প্রতিদ্বন্দ্বীকে আঘাত করতে না পেরে সেন্ট ক্লেয়ারের পাঁজরে মারাত্মকভাবে আঘাত করে। চিৎকার, চেঁচামেচি আর করুণ বিলাপে সারা বাড়ি ভরে উঠেছে। আলো হাতে দাসদাসীরা পাগলের মতো ছুটছে, কেউ মাটিতে পড়ে আছাড় খাচ্ছে, কেউ বা আর্তস্বরে কোকিয়ে মাথার চুল ছিঁড়ছে। খবরটা শোনা মাত্র মেরি তো মূর্ছাই গেছে। সেই তুলনায় টম আর অফেলিয়া অনেক বেশি শান্ত। অফেলিয়ার নির্দেশেই বৈঠকখানায় দ্রুত শোয়ানোর ব্যবস্থা করা হলো। কিন্তু শয্যাটা রক্তে ভিজে যেতে খুব একটা সময় লাগল না। যন্ত্রণা এবং প্রচুর রক্তপাতের ফলেই সেন্ট ক্লেয়ার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। কিন্তু ওফেলিয়া নিপুণ তৎপরতা ও শুশ্রূষায় একটু পরেই আবার তিনি ধীরে ধীরে চোখ মেললেন এবং এমন অবাক হয়ে সবার মুখের দিকে তাকালেন যেন কি ঘটেছে কিছুই বুঝতে পারছেন না। ডাক্তার এসে খুব ভালো করে পরীক্ষা করে দেখলেন, কিন্তু ওর মুখের অভিব্যক্তি দেখেই স্পষ্টই বোঝা গেল কোনোই আশা নেই। তা সত্ত্বেও সবাইকে ঘর থেকে বার করে দিয়ে টম আর ওফেলিয়ার সাহায্যে ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ বেঁধে দিলেন। ঘর থেকে বার করে দিলেও চাকর বাকররা কেউ বারান্দা থেকে নড়ল না। প্রতিটা দরজা জানলায় ওরা ভিড় করে দাঁড়িয়ে রইল। ওফেলিয়াকে অনেক কষ্টে বোঝাতে হলো যে ওদের চুপ করে থাকার উপরেই মনিবের মরা বাঁচা নির্ভর করছে। সেন্ট ক্লেয়ার অতি কষ্টে বললেন, ওদের জন্য আমি কিছুই করতে পারলাম না। তার চোখে মুখে ফুটে উঠল আত্মধিক্কারের তিক্ত বেদনা। অসহ্য যন্ত্রণায় কিছুক্ষণের জন্য তিনি চোখ বন্ধ করে রইলেন। তারপর শয্যার পাশে নতজানু হয়ে বসে থাকা টমের হাতে হাত রেখে কোনো রকমে উচ্চারণ করলেন, আহারে বেচারা। সাগ্রহে টম বলে উঠল, কিছু বলছেন স্যার? আমি চলে যাচ্ছি টম, প্রার্থনা করো। ডাক্তার জিজ্ঞেস করলেন, আপনি কি কোনো পাদ্রির কথা বলছেন?
সেন্ট ক্লেয়ার মাথা নেড়ে নিষেধ করলেন, তারপর টমের হাতে চাপা দিয়ে অস্ফুট স্বরে বললেন, তুমি প্রার্থনা করে টম। হৃদয়ের সবটুকু শ্রদ্ধা একাগ্রতা উজাড় করে দিয়ে টম প্রার্থনা করতে লাগল। আধ বোঝা চোখের প্রান্ত থেকে গড়িয়ে এলো অশ্রুধারা। প্রার্থনা শেষ হবার পর হাত বাড়িয়ে সেন্ট ক্লেয়ার টমের হাতটা আঁকড়ে ধরলেন। ব্যাকুল চোখে তাকিয়ে রইলেন তার মুখের দিকে, কিন্তু কোনো কথা বলতে পারলেন না। একটু পরে ধীরে ধীরে বুজে এলো তার চোখের পাতা, তবু তিনি টমের হাতটা ঠিক তেমনিভাবেই আঁকড়ে আছেন, কেননা স্বর্গের সিংহতরণে সাদা কালোর কোথাও কোনো প্রভেদ নেই। থেকে থেকে তাঁর বিশীর্ণ ঠোঁট দুটো নড়ছে, কিন্তু কোনো শব্দই তেমন স্পষ্ট বোঝা যাচ্ছে না। ডাক্তার বললেন, উনি প্রলাপ বকছেন। সেন্ট ক্লেয়ার মাথা নাড়লেন, না, বহুকাল পরে আমি নিজের ঘরে ফিরে চলেছি। কথা বলার ক্লান্তিতে তার মুখে ঘনিয়ে উঠল মৃত্যুর ছায়া, কিন্তু সে শুধু ক্ষণিকের জন্যই। ছায়াটা সরে যেতেই তার মুখ ঘুমিয়ে থাকা কোনো শিশুর মতোই সুন্দর মনে হল। ঠিক ওভাবেই খানিকক্ষণ থাকার পর সহসা তিনি যেন পরিপূর্ণ আলোয় চোখ মেললেন। যন্ত্রণাবিহীন অসীম তৃপ্তিতে শুধু ছোট্ট করে বললেন, মা। তারপর সব শেষ হয়ে গেল। যে কথাটা প্রায়ই শোনা যায়, দয়ালু মনিবের মৃত্যুতে নিগ্রো কৃতদাস দাসীরা অসম্ভব অসহায় হয়ে পড়ে, কথাটা যে কি নির্মম সত্যি, সেন্ট ক্লেয়ারের মৃত্যুর পরেই তা অক্ষরে অক্ষরে প্রমাণিত হল। সেন্ট ক্লেয়ার আর মেরির মাঝখানে চাকর বাকরদের জন্য যে আড়ালটুকু ছিল, অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হতে না হতেই তার চোখের নিমেষে উধাও হয়ে গেল। সেদিন মিস ওফেলিয়া নিজের ঘরে কি যেন একটা কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ দরজায় টোকা দেওয়ার শব্দ শুনতে পেলেন। দরজা খুলে দেখলেন রোজা দাঁড়িয়ে রয়েছে। চুলগুলো আলুথালু, সুন্দর, মুখখানা শুকিয়ে গেছে, চোখ দুটো জলে ভেজা। কি ব্যাপার রোজা, কাঁদছ কেন? মিসি। মেঝেতে আছড়ে পড়ে রোজা ওফেলিয়ার পা দুটো জড়িয়ে ধরল। আপনি আমাকে বাঁচান, আপনি নিজে মিস মেরিকে একটু বলুন, উনি আমাকে চাবুক মারার জন্য পাঠাচ্ছেন। সে কি? এটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন। ভাঁজ করা এক টুকরো কাগজ রোজা ওফেলিয়ার হাতে দিল। ইতালীয় ধাঁচে মেয়ের নিজের হাতে লেখা ওটা একটা নির্দেশ। চাবুক ঘরের রক্ষকের কাছে লেখা হয়েছে, এই পত্রবাহককে যেন 15 ঘাত চাবুক মারা হয়। চিরকুটটা পড়ে ওফেলিয়া বিস্ময় একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। কেন, কি করেছিলে তুমি? আমার কি অপরাধ আমি নিজেই জানি না মিসি। মিস মেরির জামা কাপড় গোছাচ্ছিলাম, হঠাৎ উনি ঠাস করে আমার গালে একটা চড় মারলেন। হয়তো আমার গোছানোটা ওনার ঠিক পছন্দ হয়নি। কিছু বুঝে উঠতে না পেরে অবাক হয়ে মুখের দিকে তাকাতেই উনি রেগে উঠে বললেন, আমি নিজে কিছু বলি না দেখে আজকাল বড্ড বাড় বেড়েছে না? তারপর এটা লিখে দিয়ে বললেন, নিয়ে যা, আমার হুকুমের একটু নড়চড় হলে একদম খুন করে ফেলব। কাগজটা হাতে নিয়ে ওফেলিয়া স্থানুর মতো দাঁড়িয়ে রইলেন। কি করবেন কিছুই বুঝে উঠতে পারলেন না। চোখ মুছতে মুছতে রোজা বলল, যদি মিস মেরি বা আপনি আমাকে চাবুক মারতেন আমি কিচ্ছু মনে করতাম না, কিন্তু চাবুক ঘরের ওই লোকটা যে কি ভয়ঙ্কর নিষ্ঠুর, আর সে যে কি লজ্জা আপনি কল্পনাও করতে পারবেন না মিসি। চাবুক মারার ঘরে মেয়েদের, বিশেষ করে তরুণী মেয়েদের পাঠানোর অর্থ যে কি, কুমারী ওফেলিয়া তা খুব ভালো করেই জানতেন। তবু মুখে কোনোরকম উদ্বিগ্নতা প্রকাশ না করে শান্ত স্বরে বললেন, তুমি একটু বসো এখানে, আমি মেরির সঙ্গে একবার দেখা করে আসি। নিজের ঘরে মেরি আরাম কুর্সিতে বসে রয়েছে, মামি পাশে দাঁড়িয়ে চুল আঁচড়ে দিচ্ছে, আর জেন মাটিতে বসে পা টিপছে। ওফেলিয়ার পায়ের শব্দে মেরির চোখ মেলল। ওফেলিয়া কোনোরকম ভূমিকা না করেই বললেন, রোজার ব্যাপারে তোমার সঙ্গে একটু কথা বলতে এলাম মেরি। বলুন। নিজের ত্রুটির জন্যে ও সত্যি খুব অনুতপ্ত।
ওর অধ্যত্ব আমি অনেক সহ্য করেছি, আর নয়। তুমি অন্য কোনোভাবে ওকে শাস্তি দিতে পারো না? অন্তত চাবুক মারার ঘরে পাঠানোর মতো লজ্জাকর একটা... লজ্জাকর? মেরি হেসে উঠল। ওর ঠিক এই শিক্ষাটা অনেকদিন আগেই পাওয়া উচিত ছিল। শুধু ও নয়, আমি এবার থেকে ঠিক করেছি, কোথাও এতটুকু বেহায়াপনা দেখলেই আমি কালো ভূতগুলোকে সোজা চাবুক মারার ঘরে পাঠিয়ে দেব। দেখি ওরা ঠিক হয় কিনা। কিন্তু মেরি, এটা এক ধরনের নিষ্ঠুরতা। আপনার কাছে মনে হলেও এ ধরনের শাস্তি ওদের কাছে আদৌ নিষ্ঠুরতা নয়। এসব না করলেই ওরা একেবারে মাথায় চড়ে বসবে। এরপরেও তর্ক করা অর্থহীন ভেবে ওফেলিয়া চলে এলেন, কিন্তু ফিরে গিয়ে রোজাকে কি বলবেন কিছুই বুঝতে পারলেন না। এই ঘটনার কয়েকদিন পর টম আনমনে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। অ্যাডলফ তার পাশে এসে দাঁড়াল। সেন্ট ক্লেয়ারের মৃত্যুর পর ওই মুষড়ে পড়েছে সবচাইতে বেশি, কেননা অ্যাডলফ ভালো করে জানত মেরি তাকে আদৌ পছন্দ করে না। কিন্তু মনিব যতদিন বেঁচে ছিলেন ব্যাপারটাকে ও তেমন গুরুত্ব দেয়নি। অথচ এবার ওর কপালে কি ঘটবে সেই অজানা আশঙ্কাতেই বেচারি একেবারে কাঁটা হয়ে রয়েছে। সেন্ট ক্লেয়ারের ভাই অ্যালফ্রেডের সঙ্গে যোগাযোগ করে আইনজ্ঞের পরামর্শ মতোই মেরি এখানকার যাবতীয় সম্পত্তি, তার সঙ্গে সমস্ত কৃতদাসদেরও বিক্রি করে বাবার কাছে ফিরে যাবে বলে স্থির করেছে। আমাদের সবাইকে যে বিক্রি করে দেয়া হবে তুমি কি জানো টম? জানি। কেমন করে জানলে? মিসেস যখন উকিলের সঙ্গে কথা বলছিলেন আমি তখন পর্দার আড়ালে দাঁড়িয়ে শুনেছি। 2-1 দিনের মধ্যেই আমাদের সবাইকে নিলামে পাঠানো হবে। ঈশ্বরের ইচ্ছাই পূর্ণ হোক। এমন মনিব আমরা আর কোনো দিনও পাব না, অ্যাডলফ বলল। তবে মিসের কাছে কাজ করার চাইতে আমি নিলামে বিক্রি হতেও রাজি আছি। অ্যাডলফ চলে যেতেই টমের হৃদয় বিষণ্ণতায় পরিপূর্ণ হয়ে উঠল। বন্দরের প্রায় কাছে এসে ভরাডুবি হলে নাবিকের চোখের সামনে যেমন শেষবারের মতো ভেসে ওঠে গির্জার চূড়া, তার প্রিয় জন্মভূমির পরিচিত ঘরবাড়ির দৃশ্যাবলী, ঠিক তেমনিভাবে টমেরও চোখের সামনে ভেসে উঠল অতি পরিচিত একটা স্মৃতি, স্ত্রী, ছেলে মেয়ে আর তার স্বাধীনতা। হৃদয়ের গহীন নিভৃতে এই স্বাধীনতাই ছিল তার চিরকালের স্বপ্ন। এত কাছে পেয়েও এভাবে একে হারাতে হবে তা সে কোনোদিনে ভাবেনি। তাই কোনো রকমের চোখের জল চেপে রেখে বেদনার্ত স্বরে আবার বলে উঠল, তোমার ইচ্ছাই পূর্ণ হোক ঈশ্বর। তবু টম যেন কিছুতেই স্বস্তি পেল না। ইভার মৃত্যুর পর থেকে যিনি তাকে কিছুটা করুণার চোখে দেখতেন, টম মনে মনে ভাবল সেই মিস ওফেলিয়ার সঙ্গে একবার দেখা করবে। কি ব্যাপার টম, তুমি কি আমাকে কিছু বলবে? দরজার সামনে তাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মিস ওফেলিয়া জিজ্ঞেস করলেন। হ্যাঁ মিস ওফেলিয়া। ভেতরে প্রবেশ করার পরও টম চুপচাপ দাঁড়িয়ে রইল। সংকোচ কি আছে, বলো। ইভার ইচ্ছা অনুযায়ী মাস্টার সেন্ট ক্লেয়ার আমাকে মুক্তি দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অনুযায়ী তিনি আদালতে আবেদনও করেছিলেন। আপনি যদি অনুগ্রহ করে এ ব্যাপারে মিসের সঙ্গে একবার কথা বলেন, উনি হয়তো মনিবের ইচ্ছা পূরণ করতে পারেন। কুমারী ওফেলিয়ার চোখে ফুটে উঠল দুশ্চিন্তার ছায়া। তবু মুখে বললেন, আমি নিশ্চয়ই বলবো টম, তবে সবকিছুই নির্ভর করছে মিসেস সেন্ট ক্লেয়ারের উপর। উনি তোমার জন্য তেমন একটা কিছু করবেন বলে আমার মনে হয় না, তবু আমি নিশ্চয়ই চেষ্টা করব টম। রোজার সম্পর্কে সেই তিক্ত ঘটনার পর থেকে মিস ওফেলিয়া নিজেকে একরকম গুটিয়ে নিয়েছিলেন এবং নিজের বাড়িতে ফিরে যাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন। কিন্তু টমের ব্যাপারে কিছু না বলাটা অন্যায় হবে ভেবেই উনি মেরির সঙ্গে দেখা করলেন। মেরি তখন কীরকম কাপড়ে পোশাক তৈরি করলে ঠিকমতো শোক প্রকাশ করা হবে তাই নিয়ে ব্যস্ত ছিল। ওফেলিয়াকে দেখে বলল, এই কাপড়টাতে আমাকে কেমন মানাবে বলে আপনার মনে হয়? আমার চাইতে সেটা তুমি নিজেই ভালো যাচাই করতে পারবে মেরি। আসলে কি জানেন, বিদেশে পরে যাবার মতো আদৌ ভালো কোনো পোশাক নেই। ওফেলিয়া অবাক হলেন। কেন, তুমি বিদেশে যাচ্ছ নাকি? হ্যাঁ,
সপ্তাহখানেকের মধ্যেই বাবার কাছে চলে যাব ঠিক করেছি। এত তাড়াতাড়ি তোমার পক্ষে চলে যাওয়া সম্ভব হবে? চিঠিতে আলফ্রেড জানিয়েছে উকিলের পরামর্শ মতো ও আসবাবপত্র আর কৃতদাসদের নিলামে বিক্রি করে দিতে পারবে। বাড়িটা আপাতত উকিলের জিম্মাতেই থাকবে। তুমি যখন চলেই যাচ্ছ, তোমাকে একটা কথা বলি। অগাস্টিন টমকে মুক্তি দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই মতো আদালতে আবেদনও করেছিল। আশা করি তুমি বাকি কাজটুকু শেষ করে দিয়ে যাবে। একদমই না, মেরি স্পষ্ট জানিয়ে দিল। এই বাড়ির যত দাসদাসী তার মধ্যে টমের দামই সবচাইতে বেশি। ওকে আমি কোনো মতেই ছাড়তে পারবো না। তাছাড়া স্বাধীনতা নিয়ে ও করবেই বা কি? ও তো বেশ সুখেই আছে। কিন্তু মনে প্রাণে ও স্বাধীনতাই চায়, আর অগাস্টিনও ওকে তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। হ্যাঁ, ও তো স্বাধীনতা চাইবেই। ওরা কোনো কিছুতেই সন্তুষ্ট নয়। যা নেই তা পাবার জন্য একেবারে উদ্গ্রীব। আমি কিন্তু ওদের স্বাধীনতা দেবার বিপক্ষে। একটা নিগ্রোকে কোনো মনিবের অধীনে রেখে দিলে সে ভদ্রভাবে জীবনযাপন করবে, আর স্বাধীনতা দিলেই হয়ে উঠবে উচ্ছৃঙ্খল, মাতাল আর কুড়ের বেহদ্দ। ওদের কোনো মতেই স্বাধীনতা দেওয়া উচিত নয়। কিন্তু টম অধ্যাবসায়ী আর ধার্মিক। বিক্রি করলে ওর কপালে হয়তো কোনো খারাপ মনিব জুটতে পারে। ওটা বাজে কথা। সব মনিবই ভালো হয়, আর তারা চাকর বাকরদের সঙ্গে ভালো ব্যবহারই করে। ওফেলিয়া দেখলেন এরপর তর্ক করা বৃথা, তবু টমের মুখ চেয়েই উনি শেষ চেষ্টা করলেন। তবু তোমাকে না বলে পারছি না মেরি, তোমার স্বামী ওকে মুক্তি দিতে চেয়েছিল, এবং আকস্মিক মৃত্যু না ঘটলে সে নিশ্চয়ই তা করত। কেননা ইভার মৃত্যুসজ্জার পাশেই সেই প্রতিজ্ঞা করেছিল। আমি আশা করেছিলাম তুমি তার সেই ইচ্ছার প্রতি সম্মান দেখাবে। সহসা রুমালে মুখ ঢেকে মেরি ফোঁপাতে ফোঁপাতে বলল, বুঝতে পারছি আপনারা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। কেউ আমার দুঃখের দিকে একবার ফিরেও তাকাচ্ছেন না। এরপরেও দাঁড়িয়ে থাকা অর্থহীন ভেবে ওফেলিয়া চলে এলেন এবং নিজের পক্ষে যতটুকু করা সম্ভব ছিল ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে মিসেস শেলবিকে চিঠিতে জানালেন যদি উনি টমের মুক্তির কোনো ব্যবস্থা করতে পারেন খুব ভালো হয়। পরের দিনই টম, অ্যাডলফ এবং আরও ৫-৬ জন কৃতদাস দাসীকে সার বেঁধে দাঁড় করিয়ে নিলামের জন্য কৃতদাস রাখবার গুদাম ঘরে নিয়ে যাওয়া হল এবং নিলাম শুরু না হওয়া পর্যন্ত এখানেই এদেরকে অপেক্ষা করতে হবে। কৃতদাস দাসী জমা রাখার গুদাম ঘরের বিস্তারিত বিবরণ দিয়ে পাঠকের মনকে আর ভারাক্রান্ত করে তুলতে চাই না। তবে গুদাম ঘরের তুলনায় নিলামের জায়গাটা অনেক বেশি সুন্দর। চমৎকার একটা গম্বুজের নিচে মর্মর পাথর বাঁধানো প্রকাণ্ড চত্বরে নানা দেশ থেকে আসা বহু লোকের সমাগম হয়েছে। পরপর দুটো সারিতে বিপরীতমুখী বসে থাকা কৃতদাস দাসীদের ঘিরে ক্রেতারা ঘুরছে, পণ্যগুলোকে যাচাই করে দেখছে, মনে মনে হিসেব করছে, কিংবা চুরুট ফুঁকতে ফুঁকতে ইংরেজি আর ফরাসিতে পরিচিত সহ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করছে। এছাড়া আরও এক ধরনের লোক রয়েছে যারা কিনুক না কিনুক সময় কাটানো আর মজা লোটার জন্যই ভিড় জমিয়েছে, যারা কৃতদাসের চাইতে ঘোড়ার গুণাগুণ সম্পর্কে আলোচনা করতেই বেশি ভালোবাসে। টম, অ্যাডলফ আর সেন্ট ক্লেয়ারের অন্যান্য চাকর বাকররা যেখানে রয়েছে সেখানেই ভিড় জমেছে সবচাইতে বেশি। ওই দলটার সঙ্গে সুজান আর এমিলির নামে অন্য একটি পরিবার থেকে আসা মা মেয়েও রয়েছে। দুজনকেই বেশ ভদ্র সুন্দর দেখতে, বয়সেও অল্প। চশমার ফাঁক দিয়ে অ্যাডলফকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা একজন তরুণের কাঁধ চাপড়ে বয়স্ক এক ভদ্রলোক হঠাৎ উল্লাসে বলে উঠলেন, আরে কি ব্যাপার, এখানে আবার কি মনে করে? তরুণ সপ্রতিভ ভঙ্গিতে জবাব দিল, ঘরের কাজের জন্য একটা চাকর দরকার। মিস্টার সেন্ট ক্লিয়ারের চাকর বাকরদের নিলাম করা হচ্ছে শুনে ভাবলাম দেখে আসি। তরুণের কথা শুনে ভদ্রলোক চোখ কপালে তুললেন। তুমি কি পাগল হলে নাকি? সেন্ট ক্লিয়ারের লোকজনদের কিনতে যাবে কোন দুঃখে? এক একটা কুড়ের হদ্দ। শোভন ভঙ্গিতে তরুণ ঠোঁট চেপে মুচকি হাসল। আমি জানি,
কিন্তু ওরা তো আর জানে না কার পাল্লায় পড়েছে। দুদিনেই বাছাধনদের টের পাইয়ে দেব কত ধানে কত চাল। অ্যাডলফকে দেখিয়ে তরুণ বলল, ওই লোকটার শারীরিক গঠন আমার বেশ পছন্দ হয়েছে, ভাবছি ওকেই কিনব। অলক্ষ্যে টম প্রতিটা ক্রেতার মুখী খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করছিল, যদি ওদের মধ্যে এমন কাউকে খুঁজে পায় যাকে সে তার মনিব হিসেবে ভাবতে পারে। কিন্তু ওদের মধ্যে সে একজন সেন্ট ক্লিয়ারকেও দেখতে পেল না। বেঁটের উপর প্রশস্ত বুক, অত্যন্ত বলিষ্ঠ চেহারার একজন লোক, যাকে দেখলে স্পষ্টই বোঝা যায় এই ব্যবসায় রীতিমতো পোড় খাওয়া মানুষ, কনুই দিয়ে ভিড় ঠেলতে ঠেলতে এগিয়ে আসছে এবং প্রতিটি কৃতদাসকেই অত্যন্ত মনোযোগের সঙ্গে লক্ষ্য করছে। লোকটার পরনে নোংরা পাতলুন আর গায়ে ডোরা কাটা শার্ট, বুকের কাছে বোতামগুলো সব খোলা। লোকটাকে দেখা মাত্র টম মনে মনে আতঙ্কিত হয়ে উঠল এবং ধীরে ধীরে লোকটা যতই তার দিকে এগিয়ে আসতে লাগল, টমের আতঙ্কের মাত্রা ততই বৃদ্ধি পেতে লাগল। বেঁটে হলেও লোকটা নিঃসন্দেহে অমিত শক্তির অধিকারী। বুলেটের মতো নিরেট গোল মাথা, ধূসর দুটো চোখ, খসখসে ঝাঁকড়া ভ্রু, মাথার চুলগুলো এলোমেলো আর খাড়া খাড়া, বিরাট রুক্ষ মুখ, বলিষ্ঠ লোমশ হাতের নখগুলো বড় বড় আর বিশ্রী রকমের নোংরা। টমকে দেখেই লোকটা মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। তারপর মুখ ফাঁক করে দাঁতগুলো দেখার পর হঠাৎ টমের চোয়াল চেপে ধরল। পেশিগুলো টিপে পরীক্ষা করে দেখাবার জন্যে টমকে জামার আস্তিন গোটাতে হলো, এমনকি পেছন ফিরিয়ে দাঁড় করিয়ে পদক্ষেপ পরীক্ষা করার জন্যে টমকে দিয়ে লাফও দেওয়ালো। সব শেষে জিজ্ঞেস করল, কোথায় মানুষ হয়েছিস? কেন্টাকিতে। কি কাজ করতি? মনিবের খামার বাড়ি দেখাশোনা করতাম। দেখে শুনে আমারও তাই মনে হয়েছে। তামাক পাতা চিবানো বেশ খানিকটা থুতু ফেলে লোকটা মা আর মেয়ের সামনে গিয়ে দাঁড়াল। মার দিকে একবার মাত্র তাকিয়ে হঠাৎ লোমশ হাত বাড়িয়ে খপ করে মেয়েটাকে ধরে টেনে টেনে নিয়ে এলো নিজের কাছে। বয়সে এমিলিনকে নিতান্ত কিশোরী বলা চলে, তবু ওর কাঁধ, বুক, হাত ভালো করে টিপে টিপে পরীক্ষা করে দেখল। তারপর নিতান্ত হেলা ভরেই ঠেলে দিল মার দিকে। লোকটার অমন কদাকার চেহারা দেখে এমিলিন এমনিতেই ভয়ে সিঁটে গিয়েছিল। এবার যন্ত্রণায় কোঁকিয়ে উঠল। আর ঠিক তখনই শোনা গেল জোরে জোরে হাতুড়ি পেটানোর শব্দ। সবাই চুপ করো। পরক্ষণই নিলামের হাঁক ডাক শুরু হয়ে গেল। অ্যাডলফ চড়া দামে বিক্রি হয়ে গেল এবং সুন্দর দেখতে সেই তরুণী তাকে কিনে নিল। সেন্ট ক্লেয়ারের অন্যান্য চাকর বাকরদেরও বিভিন্ন ক্রেতারা কিনে নিল। বাকি ছিল কেবল টম। নিলামদার তাকে বলল, এই যে এবার তুমি ওঠো। কাঠের পাটাতনের উপর দাঁড়িয়ে টম উদ্বিগ্ন চোখে চারিদিকে তাকিয়ে দেখতে লাগল। কিন্তু চিৎকার, চেঁচামেচি আর জট পাকানো একটা ভিড় ছাড়া আলাদা করে সে আর কিছুই উপলব্ধি করতে পারল না। নিলামদার ফরাসি আর ইংরেজিতে তার গুণ বর্ণনা করে নিলাম ডাকতে শুরু করল। শুধু শেষের ডলার শব্দগুলো টমের কানে এসে পৌঁছতে লাগল। ডাক শুরু হবার অল্পক্ষণের মধ্যে শেষ হাতুড়ির ঘা শোনা গেল। নিলামদার টমের সর্বোচ্চ দাম এবং মনিবের নাম ঘোষণা করে দিল। কাঠের পাটাতন থেকে ঠেলে নামিয়ে দিতেই দেখা গেল বুলেটের মতো নিরেট মাথা, কদাকার দেখতে সেই বেঁটে লোকটাই টমের মনিব। লোমশ হাতে টমের কাঁধটা চেপে ধরে রুক্ষস্বরে বলল, আই এপাশে সরে দাঁড়া। টম স্পষ্ট করে কিছু বুঝে ওঠার আগেই আবার হাতুড়ি পিটিয়ে নিলাম ডাকা শুরু হলো। ফরাসি আর ইংরেজি ভাষায় শোনা গেল সুসানের গুণ বর্ণনা। শেষ হাতুড়ির শব্দে সুসানও বিক্রি হয়ে গেল। পাটাতন থেকে নেমে দাঁড়িয়েই ও মেয়েকে খুঁজল। এমিলিন হাত বাড়িয়ে মাকে আঁকড়ে ধরল। বয়স্ক সেই ভদ্রলোক যিনি মাকে কিনলেন বেদনাকাতর চোখে তাকালো তার মুখের দিকে। সুসান মিনতি করল, স্যার দয়া করে আপনি আমার মেয়েকেও কিনে নিন, খুব ভালো আর অসম্ভব কাজের। পারলে আমি নিজেই খুশি হতাম, ভদ্রলোক সহানুভূতির সঙ্গেই বললেন।
কিন্তু আমার সাধ্যে কুলোবে বলে মনে হচ্ছে না। তবু দেখি একবার চেষ্টা করে। তার কথা শেষ হবার আগেই এমেলিনের ডাক শুরু হয়ে গেল। লজ্জায় বেদনায় ওর চিবুকের পাশ দুটো রক্তিম হয়ে উঠেছে। চোখের পাতায় ফুটে উঠেছে ভয়চকিত একটি আরতি। মুহূর্তের জন্য সুজানের মনে হল মেয়েকে বুঝি এর চাইতে সুন্দর আর কোনোদিনও দেখায়নি। বয়স্ক ভদ্রলোক আন্তরিকভাবেই চেষ্টা করেছিলেন এমেলিনকে কিনে নেবার, কিন্তু দেখলেন মেয়েটির দাম তার সাধ্যকে অতিক্রম করে চলে গেছে। তার প্রতিপক্ষ বুলেটের মতো নিরেট মাথা সেই লোকটার জেদের কাছে তার হার না মেনে কোনো উপায় ছিল না। অবশেষে কদাকার দেখতে সেই বেঁটে লোকটাই এমেলিনকে কিনে নিল। লোকটার নাম সাইমন লেগ্রি। রেড নদীর ধারে তার তুলো চাষের আবাদ আছে। টম আর অন্য দুজন কৃতদাসের সঙ্গে এমিলিনকে নিয়ে লেগ্রি জাহাজ ঘাটের পথ ধরল। মা আর মেয়ে দুজনেই কাঁদছে। নিলামে এ তো হামেশাই দেখা যায়। তবু বয়স্ক ভদ্রলোক মনে মনে অনুতপ্ত না হয়ে পারলেন না। সুজানকে নিয়ে তিনি পাড়ি দিলেন অন্য পথে। রেড নদীর উপর দিয়ে একখানা ছোট স্টিমার ভেসে চলেছে। তারই নিচের ডেকে অপরিচ্ছন্ন একটা প্রান্তে টম বসে রয়েছে। তার হাতে পায়ে বাঁধা রয়েছে লোহার শেকল। লোহার শেকলের চাইতেও ভারী বোঝা যেন চেপে বসেছে তার অন্তরে। তার ভাগ্যের আকাশ থেকে চাঁদ আর প্রতিটা তারা যেন উধাও হয়ে গেছে। কেবল ঢেকে রয়েছে গাঢ় মেঘ। তার দৃষ্টির সামনে দিয়ে এই যে নদীর পাড় আর গাছগাছালিগুলো চলে যাচ্ছে, এগুলো যেমন আর কোনোদিন ফিরে আসবে না। কেন্টাকিতে তার শান্তির নীড়, তার বউ আর ছেলে মেয়ে, শেলবিদের মতো সুন্দর মনিব, সেন্ট ক্লেয়ারের প্রাসাদোপম অট্টালিকা, স্বর্গীয় সুষমা মাখা ইভার সুন্দর মুখ, দীর্ঘায়তক নীল চোখ আর উজ্জ্বল সোনালি চুল, তার একটুখানি সুখ আর অবকাশের সেই দুর্লভ মুহূর্তগুলো চিরকালের মতো বিদায় নিয়ে চলে গেছে। তার পরিবর্তে সামনে যে কি আছে সে নিজেই জানে না। টমের নতুন মনিব সাইমন লেগ্রি নিউ অর্লিয়েন্সের বিভিন্ন জায়গা থেকে মোট 8 জন কৃতদাস দাসী কিনেছিল এবং তাদের সকলকে দুজন দুজন করে হাতকড়া পরিয়ে স্টিমারে তুলেছিল। ওদের গোছগাছ করে বসাতে না বসাতেই স্টিমার ছেড়ে দিল এবং তখনই লোকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওদের দিকে ভালো করে তাকাবার অবকাশ পেল। 8 জনের মধ্যে টমের পোশাক সবার চাইতে ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন। পরনে একই রঙের স্যুট, গায়ে ইস্ত্রি করা লিনেনের সাদা শার্ট, পায়ে ঝকঝকে পালিশ করা বুট। টম যে রীতিমতো সচ্ছল কোনো পরিবারের ছিল সেটা ওকে দেখলেই স্পষ্ট বোঝা যায়। অন্য সবার সঙ্গে নিতান্ত একটা করে পুঁটলি ছাড়া আর কিছুই ছিল না, কিন্তু টমের সঙ্গে ছিল মাঝারি আকারের একটা তোরঙ্গ। তোরঙ্গের জিনিসপত্র সব পরীক্ষা করতে করতে লেগ্রি অতি পুরনো একটা পাতলুন আর জীর্ণ একখানা কোট দেখতে পেল। আসলে এই পোশাকটা টম আস্তাবলে কাজ করার সময় পরত। লেগ্রি এখন সেই জীর্ণ পোশাকটা বার করে তোরঙ্গের উপর রাখল। তারপর টমকে বলল, উঠে দাঁড়া। টম উঠে দাঁড়ালো। লেগ্রি তার হাত কড়াটা খুলে দিল। এই পোশাকটা খুলে যা ওখানে গিয়ে ওই কোট প্যান্টটা পরে আয়। কোনো কথা না বলে টম কাঠের বাক্সগুলোর আড়ালে চলে গেল। কয়েক মিনিটের মধ্যেই পোশাক পাল্টে আবার ফিরে এলো। এবার বুট জোড়াটা খুলে ফেল। টম তাই করল। সাধারণত কৃতদাসদের যা বরাদ্দ সেই রকম একজোড়া শক্ত জীর্ণ জুতো ছুঁড়ে দিয়ে লেগ্রি বলল, এই দুটো পরে নে। এতটুকু দ্বিরুক্তি না করে টম জুতো জোড়া পরে নিল। তার একটাই মাত্র সান্ত্বনা, পোশাক পাল্টাবার সময় সে তার অতি প্রিয় বাইবেলটা পকেটে পুরে নিতে পেরেছিল। লেগ্রি আবার তার হাতে হাত কড়াটা পরিয়ে দিল। এবার সে টমের প্রথম কোটের পকেটগুলো হাতড়ে দেখতে লাগল। প্রথমেই সে সিল্কের সুন্দর রুমালটা নিল নিজের পকেটে। টমের পকেট থেকে পাওয়া অন্যান্য টুকিটাকি জিনিস, যেগুলো একসময় ইভাকে বিপুল আনন্দ দিত, লেগ্রি সেগুলো টান মেরে ছুঁড়ে ফেলে দিল নদীতে। তাড়াহুড়ো করতে গিয়ে টম তার প্রার্থনা সঙ্গীত বইখানা বার করে নিতে ভুলে গিয়েছিল।
লেগ্রি সেখানা উল্টে পাল্টে দেখল। ধার্মিক। তুই গির্জায় যাস? হ্যাঁ স্যার। আমার ওখানে হই হল্লা, প্রার্থনা, গান গাওয়া এসব কিছু চলবে না। মন দিয়ে শুনে রাখ। মেঝেতে পা ঠুকে ভয়ঙ্কর ক্রুদ্ধ চোখে টমের দিকে তাকিয়ে লেগ্রি বলল, এখন থেকে আমি তোর গির্জা। আমি যা বলবো তাই শুনবি। কি বুঝতে পেরেছিস? টমের বুকের অতল থেকে কেমন যেন একটা আর্তচিৎকার উঠল। না, কিন্তু সাইমন কোনো কণ্ঠস্বর শুনতে পেল না, কেননা সেই কণ্ঠস্বর একমাত্র অন্তর্যামী ছাড়া আর কারো পক্ষেই শোনা সম্ভব ছিল না। নত মুখে দাঁড়িয়ে থাকা টমের দিকে পলকের জন্য তাকিয়ে লেগ্রি তরঙ্গটা নিয়ে স্টিমারের সামনের দিকে চলে গেল। সেখানে গিয়ে ভদ্র হতে চাওয়া নিগ্রোটার জামা কাপড় থেকে শুরু করে যা কিছু ছিল, এমনকি তরঙ্গটা পর্যন্ত নাবিকদের মধ্যে নিলামে বিক্রি করে দিল। বলা বাহুল্য, বিক্রয়লব্ধ সমস্ত অর্থই সে নিজের পকেটে রাখল। তারপর টমের কাছে ফিরে এসে বলল, এখন থেকে মিছিমিছি ওই ভারী বোঝাটা বয়ে বেড়াবার কোনো দরকার নেই। তোকে যে পোশাকটা দিয়েছি ওটারই যত্ন নিস। আমার ওখানে কোনো নিগ্রহী একটা পোশাক না ছিঁড়লে অন্য পোশাক পায় না, মনে রাখিস। তোকে ওই একটা পোশাকে 1 বছর চলতে হবে। টমের অদূরে দলের অন্যান্যদের মুখে এমিলিন তখন বিষণ্ণ মুখে চুপচাপ বসেছিল। সম্ভবত মার কথা ভাবতে ভাবতেই তার সুন্দর চোখ দুটো জলে ভরে উঠেছিল। ওর দিকে চোখ পড়তেই লেগ্রি ধমকে উঠল, কিরে, অমন মুখ গোমড়া করে আছিস কেন? লেগ্রির কদাকার মুখখানার দিকে তাকাতেই এমিলিন যেন ভয়ে আঁতকে উঠল। সম্ভবত সেটা লক্ষ্য করেই লেগ্রি আগের চাইতে আরও ভয়ঙ্কর গলায় হুঙ্কার ছাড়ল, এই ছুরি, কানে কথা শুনতে পাচ্ছিস না? আমি যখন কথা বলবো তখন সঙ্গে সঙ্গে হাসি মুখে উঠে দাঁড়াবি। ভয় দেখানো সত্ত্বেও এমিলিন সেই মুহূর্তে কোনো জবাব দিল না। দুপা পিছিয়ে এসে ড্যাব ড্যাব চোখ দুটোকে আরও বাইরের দিকে ঠেলে বার করে লেগ্রি হেঁড়ে গলায় বলল, তোদের সবাইকে আগে থেকে সাবধান করে রাখছি। কেউ যদি আমার মুখের উপর একবারও কোনো উচ্চবাচ্য করেছিস তো এক ঘুষিতে চোয়ালের হাড় পর্যন্ত গুড়িয়ে দেব। এই যে আমার ঘুষিটা দেখছিস, নিগ্রোদের মেরে মেরে এটা একেবারে কামারের হাতুড়ির মতো শক্ত হয়ে গেছে। আমি এখন পর্যন্ত এমন কোনো নিগ্রো দেখিনি যে আমার একখানা ঘুষি খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেনি। বুঝতেই পারছিস, আমার মধ্যে দয়ামায়া বলে কোনো পদার্থ নেই। আমি যখনই কথা বলবো সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবি, যখনই কিছু করতে বলবো সঙ্গে সঙ্গে করবি। তাহলেই দেখবি আমার সঙ্গে মানিয়ে চলতে পারবি। আর আমার সঙ্গে কোনো চালাকি করার চেষ্টা করলে বুঝতে পারবি তোর আয়ু ফুরিয়ে এসেছে। কথাগুলো বলে লেগ্রি বড় বড় পা ফেলে ওপরের ডেকে চলে গেল। বিহ্বল আতঙ্কের সেই মুহূর্তে কেউ কোনো কথা বলতে পারল না। অনড় দুঃখের বোঝা বুকে নিয়ে স্টিমার রেড নদীর উচ্ছৃঙ্খল ঘোলা জলের স্রোত কাটিয়ে তরতর করে ছুটে চলেছে। বিমর্ষ যাত্রীরা ম্লান চোখে তাকিয়ে রয়েছে লালচে কাদাভরা নদীর খাড়াই তটের দিকে। অবশেষে স্টিমার একটা ছোট্ট শহরের ঘাটে এসে ভিড়ল। লেগ্রি তার মালপত্তর নিয়ে নেমে গেল স্টিমার থেকে। বৃষ্টি দেখতে নড়বড়ে একটা ওয়াগন ধুলোয় ভরা আরও কুৎসিত একটা পথ ধরে যেন পরম ক্লান্তি ভরে ধীরে ধীরে এগিয়ে চলেছে। ওয়াগনের ভেতরে টম আর তার শৃঙ্খলিত সঙ্গীরা নতমুখে চুপচাপ বসে রয়েছে। সাইমন লেগ্রি বসেছে কোচওয়ানের পাশে সামনের আসনে। পথটা আসলে পরিত্যক্ত আর দুর্গম। পাইনের নির্জন অরণ্যের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে গেছে। পাতায় পাতায় জেগে উঠছে বাতাসের করুণ মর্মর। কোথাও কোথাও সাইপ্রেসের প্রকাণ্ড প্রকাণ্ড সব গুঁড়িগুলো জলাভূমির ওপরে একেবারে হেলে পড়েছে, আর তাদের গায়ে গজিয়ে উঠেছে কুৎসিত দেখতে কালো কালো সব ছত্রাক। কোথাও কোথাও বা হেলে পড়া গা আর তার ভাঙা ডালপালার মধ্যে জড়িয়ে রয়েছে জঘন্য মোকাসিন সাপগুলো। পথটা এমনই বিপদসংকুল আর নির্জন যে বেশি পয়সা দিলেও অনেকে গাড়ি নিয়ে আসতে চায় না। পৃথিবীর নির্জনতম কোনো প্রান্তে এসে পড়ার আশঙ্কায়
কৃতদাস দাসীদের ভারাক্রান্ত মনগুলো নতুন করে আরও গাঢ় বিষণ্ণতায় ভরে উঠল। যদিও লেগ্রি মাঝে মাঝেই তার পকেট থেকে সুরার পাত্রটা বার করে গলায় ঢালছিল আর ওদের অবদমিত মনগুলোকে চাঙ্গা করে তোলার চেষ্টা করছিল, কিন্তু তাতে খুব বেশি ফল হল না। গাড়িটা এগিয়ে চলার সঙ্গে সঙ্গে লেগ্রি যত বেশি উল্লসিত হয়ে ওঠে, শৃঙ্খলিত দাসদাসীরা যেন ততই ঝিমিয়ে পড়ে। লেগ্রি বাজখাই গলায় হেঁকে ওঠে, কিরে, তোরা সব অমন প্যাঁচার মতো মুখ করে বসে আছিস কেন? গান টান কর। বিশেষ কাউকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়নি বলে কেউই আর তেমন গান করল না। তাছাড়া গান গাওয়ার মানসিকতাও ছিল না কারো। একটু চুপ করে থাকার পর লেগ্রি রুক্ষ আঙ্গুলে এমিলিনের কানের লতিটা আলতো করে ধরে জিজ্ঞেস করল, কিরে, তুই কানে কিছু পড়িস না? চকিতে আঁতকে উঠে এমিলিন ছোট্ট করে জবাব দিল, না স্যার। ঠিক আছে, তুই যদি ভালো হয়ে থাকিস তোকে একজোড়া মাকড়ি কিনে দেব। পাশের মহিলাটিকে জড়িয়ে ধরে এমিলিনকে থরথর করে কাঁপতে দেখে হো হো করে হেসে উঠল সাইমন। আরে না না, আমাকে অত ভয় পাওয়ার কিছু নেই। ভালোভাবে থাকলে আমি কাউকে কিচ্ছু বলি না। তুই যদি ভদ্র হয়ে থাকিস তোকে আমি শক্ত কাজ দেব না, আমার কাছেই বেশিক্ষণ কাটাতে পারবি। এইভাবে চলতে চলতে সাইমন লেগ্রি একসময় এমন মাতাল হয়ে পড়ল যে নিজেই হেঁড়ে গলায় গান ধরল। আরও কিছুক্ষণ চলার পর দূর থেকে চোখে পড়ল লেগ্রির তুলো চাষের আবাদ। আবাদটা অনেকখানি জায়গা জুড়ে। আগে এটা ছিল শৌখিন এক ভদ্রলোকের, যিনি নিজে সব কিছু দেখাশোনা করতেন, কিন্তু ভদ্রলোক হঠাৎ দেউলিয়া অবস্থায় মারা যান এবং লেগ্রি প্রায় জলের দামে সম্পত্তিটা কিনে নেয়। আজ যত্নের অভাবে আবাদটার হতকুচ্ছিত চেহারা স্পষ্টই চোখে পড়ে। একসময় এই আবাদ সংলগ্ন বিশাল বাড়িটার সামনে ছিল মসৃণ সবুজ ঘাসে ছাওয়া বিস্তীর্ণ একটা লন। লনের চারদিক ঘিরে ফল আর ফুলের বাগান, মাঝে মাঝে সুন্দর সব কারুকার্য করা থামের গায়ে মধুচক্র। কিন্তু এখন আর সে সৌন্দর্য নেই। সারা বাগান আগাছার ঝোপঝাড়ে ভরে গেছে। লনের এখানে ওখানে ভাঙা টব, বালতি আর গামলার স্তূপ, কারুকার্য করা থামগুলো এখন ঘোড়া বাঁধার খুঁটি হিসেবে ব্যবহার করা হয়। পাথর বাঁধানো ফুলের টবগুলোর জঞ্জালের স্তূপ, শুকিয়ে গেছে ফোয়ারার জলধারা। ইটের থামওয়ালা দোতলা বাড়িটা বেশ বড়ই, চারদিকে চওড়া বারান্দা, প্রতিটা ঘরের দরজা খুললেই এক বারান্দায় আসা যায়। কিন্তু বাড়িটার এখন জীর্ণ দশা। কোথাও পলেস্তারা খসে গেছে, কোনো জানালার খড়খড়ি নেই, কোনোটার আবার পাল্লা খুলে গেছে, কোনোটা বা ঝুলছে একটা মাত্র কবজার উপর। হঠাৎ দেখলে মনে হবে ওটা বুঝি একটা ভুতুড়ে বাড়ি, এবং এর ত্রিসীমানাতেও কেউ কখনো ঘেঁষে না। ঝাঁকড়া চায়নাবিথির নিচ দিয়ে নুড়ি বিছানো চওড়া পথ ধরে গাড়িটা ধীরে ধীরে বাড়িটার দিকে এগিয়ে চলল। পথের দুধারে পড়ে রয়েছে ভাঙা তক্তা, খড়ের টুকরো, কাঠের পিপে, টিনের বাক্স। চাকার শব্দে কদাকার দেখতে ৩-৪টে কুকুর হঠাৎ কোত্থেকে ভয়ঙ্কর রাগে গর্জন করতে করতে টম আর তার সঙ্গীদের দিকে ছুটে এলো। জীর্ণ পোশাক পরা কয়েকজন নিগ্রোকে অতি কষ্টে তাদের সামলে রাখতে হলো। কুকুরগুলোকে আদর করতে করতে লেগ্রি টমদের দিকে ফিরে তাকালো। কিরে, চেহারাগুলো দেখেছিস একবার? পালানো নিগ্রোদের খুঁজে বার করার জন্য এদের শিক্ষা দেওয়া হয়েছে। ভুলেও যদি কখনো সেই চেষ্টা করিস তো ছিঁড়ে একেবারে টুকরো টুকরো করে ফেলবে। কথাটা যেন মনে থাকে। তারপর কানাবিহীন টুপি মাথায় একজন নিগ্রোর দিকে ফিরে সে জিজ্ঞেস করল, কি ব্যাপার সাম্বো, এদিককার কি খবর? ভালো স্যার। আর কুইম্বো, তোকে যা যা করতে বলেছিলাম করেছিস? হ্যাঁ স্যার। সাম্বো আর কুইম্বো এই দুজন কৃতদাসী সাধারণত লেগ্রির তুলোর আবাদ দেখাশোনা করা থেকে শুরু করে আর যা কিছু দুষ্কর্ম আছে তার সবগুলোই করে। নিজের শিকারী বুলডগগুলোর মতো লেগ্রি এদেরকেও একটু একটু করে কিভাবে নিষ্ঠুর আর বর্বর হয়ে উঠতে হয় তার শিক্ষা দিয়েছে, এবং দীর্ঘ অভ্যাসের ফলে
লেগ্রির মতো এদের হৃদয়ে হয়ে উঠেছে কঠিন আর বিবেকহীন। কৃষ্ণাঙ্গ হয়েও স্বজাতির প্রতি এদের ব্যবহার এখন একজন শ্বেতাঙ্গ সর্দার কিংবা বন্য যে কোনো পশুর চাইতেও হিংস্র। কিন্তু যেহেতু অধিকাংশ শ্বেতাঙ্গের মতো লেগ্রিও বিশ্বাস করে কৃতদাসেরা অকৃতজ্ঞ এবং সুযোগ পেলেই বিশ্বাসঘাতকতা করবে, তাই দুষ্কর্মের অংশীদার হওয়া সত্ত্বেও লেগ্রি এদেরকেও বিশ্বাস করে না। এর চাইতেও বড় কথা, সাম্বার কুইম্বো এরা নিজেরাই পরস্পরকে বিশ্বাস করে না। বাইরে গলায় গলায় ভাব থাকলেও এরা পরস্পরকে ঘৃণা করে এবং লেগ্রির কাছে গোপনে পরস্পরের নামে অভিযোগ করে। লেগ্রি নিজেও তাই চায়, কেননা এতে তারই লাভ সবচাইতে বেশি। বাড়ির বাইরে আমাদের যা কিছু খবরাখবর সে এই দুজনের মাধ্যমেই পেয়ে যায়। লেগ্রির দুপাশে দৈত্যের মতো বিশাল চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকা বিশ্বস্ত দুজন কৃতদাসের ঝুলে পড়া চোয়াল, বিশ্রী মুখ, ঘৃণা আর অবজ্ঞায় মেশা চোখগুলোর দিকে তাকিয়ে মনে হল এ পরিবেশে ওরাই সবচাইতে কুৎসিত দুটো জীব। সাম্বো, এদের বাসায় নিয়ে যা। আর এমিলিনের সঙ্গে বাঁধা মহিলাটাকে খুলে সাম্বোর দিকে ঠেলে দিয়ে বলল, এটা তোর জন্যে। মহিলাটি সংকোচে একেবারে কুঁকড়ে উঠল, করুণ স্বরে বলল, স্যার, নিউ অর্লিয়েন্সে আমার স্বামী আর ছেলে মেয়ে আছে। তা হোক, তুই ওর সঙ্গে থাকবি। কিন্তু স্যার। চাবুক উঁচিয়ে লেগ্রি হুঙ্কার ছাড়ল, ফের কথা। এরপর এমিলিনের দিকে ফিরে বলল, তুই আয় আমার সঙ্গে। টম আগেই নজর করেছিল ওপরের তলার জানলা থেকে একজন কৃষ্ণাঙ্গ মহিলা সবকিছু লক্ষ্য করছিল। এমিলিনকে নিয়ে ভেতরে প্রবেশ করার সময় মহিলাটি লেগ্রিকে দ্রুত কি যেন বলল। তার জবাবে লেগ্রি ধমকে উঠল, তুমি চুপ করে থাকো, আমার যা খুশি আমি তাই করব। সাম্বোর সঙ্গে যেতে হলো বলে টম আর কিছু শুনতে পেল না। লেগ্রির বাড়ি থেকে কৃতদাস দাসীদের আস্তানাগুলো অনেকখানি পথ, আবাদ ভূমির এক অংশে, দুধারে সারি সারি চালা, মাঝখানে নোংরা একটা পথ। ওখানকার অবস্থা দেখে টমের মন দমে গেল। মনে মনে সে আশা করেছিল নিজের জন্য একখানা আলাদা চালা পাবে। চালাখানা যেমনই হোক না কেন নিজে তা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে। সারাদিনের কঠোর পরিশ্রমের পর সন্ধ্যায় নিজের নিভৃত আবাসে ফিরে এসে সে বাইবেলখানা খুলে বসতে পারবে। কিন্তু তার পরিবর্তে টম দেখল চালার ভেতরে কোথাও কোনো আসবাব নেই, কেবল মাটির ওপরে খড় বিছানো, অজস্র পায়ের চলাফেরায় যা একেবারে নোংরা হয়ে রয়েছে। সাম্বোকে টম জিজ্ঞেস করল, আমার কোনটা? জানি না, এত নিগারের আমদানি হয়েছে যে এক একটা চালাতে অনেককে একসঙ্গে থাকতে হবে। সন্ধ্যের পর ক্লান্ত শ্রান্ত দেহে জীর্ণ পোশাকে কৃতদাসেরা ঝাঁকে ঝাঁকে ফিরে আসতে শুরু করল। নারী আর পুরুষ উভয়েই মুখের দিকে টম আগ্রহ ভরে তাকিয়ে দেখতে লাগল যদি বন্ধুত্ব করার মতো একটা মুখও খুঁজে পাওয়া যায়। কিন্তু ওরা সবাই নিভে যাওয়া এক একটা ছায়ার মতো, মনুষ্যত্বের শেষ কণাটুকু যেন নিঃশেষ হয়ে গেছে। ভোরের আলো ফুটে ওঠার আগেই দল বেঁধে ওদের হাজির হতে হয় মাঠে। তুলো সংগ্রহের কাজটা যে খুব কঠিন তা নয়, কিন্তু কাঠ ফাটা রোদে এক জায়গায় দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করে যাওয়া সত্যি ক্লান্তিকর আর অসম্ভব একঘেয়ে। এমনিভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আশা আকাঙ্ক্ষা স্নেহ ভালোবাসাবিহীন একটা যন্ত্রের মতো কাজ করতে করতে এরা এমনই যান্ত্রিক হয়ে গেছে যে স্বার্থপরতা ছাড়া ওদের কাছে ভালো কিছু আশা করাটাই অর্থহীন। জীর্ণ বাস, শীর্ণ কঙ্কালসার চেহারায় মেয়েদের আর আলাদা করে চেনাই যায় না। দিনের শেষে ঘরে ফিরে এসেও ওদের কাজ রয়েছে। প্রত্যেককে জাঁতায় গম ভেঙে রুটি সেঁকে নিজের খাবার নিজেদেরকেই তৈরি করে নিতে হবে। তাও সে আহার্যের পরিমাণ আবার যথেষ্ট নয়, কিন্তু কোনো উপায় নেই। লোকের তুলনায় জাঁতার সংখ্যাও এতই কম যে যারা সবল, দুর্বল আর মেয়েদের ঠেলে সরিয়ে নিজেরা আগে গম ভেঙে নেয়। দুর্বলেরা সুযোগ পায় সবার শেষে। এই নে তোর গম। এমিলিনের সঙ্গে সেই মহিলাটির দিকে গমের ছোট্ট একটা থলি ছুঁড়ে সাম্বো বলল, কি নাম তোর? লুসি। বাহ,
চেহারার তুলনায় তোর নামটা বেশ ভালোই। তা তুই যখন আমার সঙ্গেই থাকবি, আমার গমটা ভেঙে খাবার বানিয়ে রাখিস। কখনো না। হতাশার মধ্যেও দুঃসাহসী হয়ে লুসি তীব্র প্রতিবাদ করল। আমি তোমার সঙ্গে কোনোদিনও থাকব না। চলে যাও এখান থেকে। এক লাথিতে শেষ করে দেব। পা উঁচিয়ে সাম্ব বিশ্রীভাবে ভয় দেখালো। ইচ্ছে করলে আমায় মেরে ফেলতে পারো, তবু আমি তোমার সঙ্গে থাকব না, কখনো না। কুইম্বো তখন জাতার সামনে অপেক্ষমান 2-3 জন দুর্বল মহিলাকে গম ভাগ করে দিচ্ছিল। সাম্বর দিকে তাকিয়ে বলল, আমি কিন্তু মাস্টারকে সব বলে দেব। আমিও বলবো তুমি মেয়েদের জাতা ঘরে যেতে দাওনি, তুমি ওদের নিজের ঘরে আটকে রেখেছিলে। সারাদিনের পথশ্রমের ক্লান্তিতে আর ক্ষুধায় টমের তখন প্রায় মূর্ছা যাবার অবস্থা। কুইম্বো তার দিকে গমের একটা থলি ছুঁড়ে দিয়ে বলল, এই নিগার নে, এই দিয়ে তোকে সারা সপ্তাহ চলতে হবে। থলিটা কুড়িয়ে নিয়ে টম অপেক্ষা করল। একটু বেশি রাত্রে সবার গম ভাঙা হয়ে যাবার পর নিজের জন্যে গম ভাঙতে গিয়ে দেখল 2 জন বৃদ্ধা তখনও তাদের গম ভেঙে উঠতে পারেনি। সে ওদের গমগুলো ভেঙে দিল, তারপর নিজের গম ভাঙতে বসল। কাজটা নিতান্ত তুচ্ছ হলেও ওদের অন্তর কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে উঠল। যদিও এখানে নিজের রুটি নিজেকেই বানিয়ে নিতে হয়, তবু বৃদ্ধা 2 জন স্বেচ্ছায় টমের জন্যে রুটি বানিয়ে দিতে লাগল। আর টম আগুনের ধারে বসে তার পকেট থেকে বাইবেলখানা বার করল। একজন বৃদ্ধ জিজ্ঞেস করল, কি ওটা? বাইবেল। হায় ঈশ্বর, কেন্টাকিতে যখন ছিলাম তারপর থেকে এই জিনিসটা আমি আর কখনো চোখেও দেখিনি। আগ্রহ ভরে টম বৃদ্ধার মুখের দিকে তাকাল। তুমি কেন্টাকিতেই মানুষ হয়েছ? হ্যাঁ, বেশ ভদ্র একটা পরিবারই ছিলাম। বৃদ্ধা গভীর দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু কখনো স্বপ্নেও ভাবিনি এরকম একটা জঘন্য পরিবেশে এসে পড়তে হবে। গভীর সহানুভূতির সঙ্গে টম আস্তে আস্তে বলল, হ্যাঁ, এটা সত্যিই দুর্ভাগ্যজনক। কেন্টাকিতে আমি মিসেসকে বহুবার এই বইটা পড়তে শুনেছি, কিন্তু এখানে তো চিৎকার, চেঁচামেচি আর অসভ্য গালাগালি ছাড়া আর কিছুই শোনা যায় না। টম বলল, তোমরা যদি চাও আমি তোমাদের খানিকটা পড়ে শোনাতে পারি। হ্যাঁ, পড়ো। টম পড়ল। শ্রমের ভারে তোমরা যারা ক্লান্ত পরিশ্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। বাহ, শব্দগুলো বেশ ভালো তো। দ্বিতীয় বৃদ্ধা প্রশ্ন করল, কে বলেছে কথাগুলো? টম ছোট্ট করে শুধু বলল, প্রভু। প্রভু কোথায় থাকে যদি একবার জানতে পারতাম। প্রভু সবখানি, এখানেও রয়েছে। আমি জানি নেই। দ্বিতীয় বৃদ্ধা বলল, থাকলে আমাদের বিশ্রামের কথা কখনো বলতো না। টম তর্ক করল না। একটু পরে বৃদ্ধারা নিজেদের চালায় চলে গেলে বড় রান্নাঘরটায় টম চুপচাপ একা একা বসে রয়েছে। নিভে আসা আগুনের রক্তিম শিখাগুলো কাঁপছে তার মুখে। সে জানে আত্মপ্রত্যয়বিহীন সহজ সরল যে মানুষগুলো সারাটা জীবন পশুর মতো কেবল পরিশ্রম করেছে, মুখ বুজে সহ্য করেছে দুঃখ, বেদনা আর অত্যাচার, ভবিষ্যৎ যাদের নিঃসীম হতাশায় ভরা, একদিনে তাদেরকে কোনো কিছু বিশ্বাস করানো অত সহজ নয়। তাদেরকে যে কেমন করে বোঝাবে? কেউ যদি ঈশ্বরের কাছে সাহায্য চায়, ঈশ্বর স্বেচ্ছায় তাঁর হাতটা বাড়িয়ে দেন। হাত দুটো বুকের কাছে জড়িয়ে বাইবেলখানা কোলের ওপর নিয়ে চুপচাপ বসে থাকতে থাকতে টম একসময় দেখল রূপালী মেঘের ফাঁকে সুন্দর গোল চাঁদ উঠেছে, যেন ঈশ্বর তারই দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। খাওয়া দাওয়া সেরে টম যখন তার জন্যে বরাদ্দ চালাটায় ফিরে এসে দেখল খড়ের বিছানাটাতে জায়গা প্রায় নেই বললেই চলে। বৃষ্টি একটা দুর্গন্ধে বাতাস ভারী হয়ে রয়েছে। তবু অসম্ভব ক্লান্ত থাকার জন্যে নোংরা কম্বলটায় কোনো রকমের টেনে নিয়ে নিজেকে টান টান করে মেলে দিতেই সে ঘুমিয়ে পড়ল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হ্যারিয়েট বিচার স্টোয়ের লেখা আঙ্কেল টমস কেবিন। আজ 9ম পর্ব।
আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।